আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি বরং যান আপনার বৌমার জন্য থান কাপড় কিনে আনুন, সাদা থান। আর যদি আমি আর তটিমি সন্তানহারা হই, তবে আপনিও সন্তানহারা হবেন। এটা শুনে কর্ণ চ্যাটার্জি চিৎকার করে ওঠে। কর্ণ চ্যাটার্জি বলে, না, একদম না, আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তুমি। পরশুরাম বলে, তাহলে তো আমার ছেলেরও সুরক্ষার ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমার ছেলে সুরক্ষিত থাকলে তবেই আপনার সন্তানও সুরক্ষিত থাকবে। তটিনীর বাবা তখন পরশুরামকে বলে, তুমি দেখছি বড্ড জেদি, বেপরোয়া। পরশুরাম তটিনীর বাবাকে বলে, আপনাদের মতন ক্রিমিনালদের শায়েস্তা করতে আমাকে তো বেপরোয়া হতেই হবে, নইলে আপনাদের মতো ক্রিমিনালদের থামাবো কি করে। পরশুরাম বলে, আর কোনো কথা নয়, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নইলে আমি ভুলে যাব সম্পর্কে আপনি আমার শ্বশুরমশাই। আর এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আমি এটাও ভুলে যাব আপনি আমার শ্বশুরমশাইয়ের বেয়াই হন, আপনি তার পরিবারের আত্মীয় হন। এক্ষুনি এখান থেকে চলে যান। সত্যজিৎ মুখার্জি বলে, যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। পরশুরাম বলে, ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন, তবে আমার টিমের লোকেরা এবার আপনাকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমার ছেলে কাবির। তখনই পরশুরাম বলে, আগে বলরাম গিয়ে দেখুক আমার ছেলের লাড্ডু সুরক্ষিত আছে, তবেই তো আপনার কাভরা সুরক্ষিত থাকবে। এরপরেই পরশুরাম মায়াকে ডাকে। পরশুরাম মায়াকে বলে, তুমি বরং অন্য দিক থেকে চেম্বার ত্যাগ করো। একদিকে আমার চেম্বারে আছে 6টা, তোমার আছে 6টা, বেশি চালাকি করলে তোমার চেম্বারের 6টাও ভরে দেবে। পরশুরামের চেম্বার থেকে 6টা আর ডিপার্টমেন্টের তরফ থেকে আরও 6টা চেম্বার আপনার ছেলের মাথায় ভরে দেব। কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়। পরশুরাম কাবিলকে বলে, আজ তো একটা অমানুষ তৈরি হয়েছে, মানুষ হয়নি। এরপরে মায়া বলে, বস, তুমি বরং বৌদির পাঠানো ফুলকপির তরকারি আর রুটি খেয়ে নাও, আর আমি অর্ধেকে চেম্বার ধরে রেখেছি। এরপরে পরশুরাম বলে, ঠিক আছে। পরশুরাম চেয়ারে বেশ আয়েশ করে বসে তটিনীর হাতে ফুলকপির তরকারি আর রুটি খায়। পরশুরাম বলে, তটিনী, ফুলকপির তরকারি দুর্দান্ত রান্না করেছে। পরশুরামের কথা শুনে মায়া মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে রাগে কাবিরের গা জ্বলে যাচ্ছে। এদিকে দেখানো হয় হসপিটালের নার্স, যে কিনা কর্ণ চ্যাটার্জির কথায় লাট্টুকে ভুল ইঞ্জেকশন পুশ করতে লাট্টুর কেবিনের দিকে আসছে। তখন তটিনী নার্সকে থামিয়ে দেয়। তটিনী নার্সকে বলে, নার্স, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি স্নেহান গাঙ্গুলির কেবিনে যাচ্ছেন? নার্স বলে, হ্যাঁ ম্যাম, আমি স্নেহান গাঙ্গুলির কেবিনে যাচ্ছি, ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। তটিনী বলে, প্রেসক্রিপশন দেখান। নার্স তখন অবাক হয়ে যায়। নার্স বলে, মানে? তটিনী বলে, আমি বলছি আমাকে প্রেসক্রিপশন দেখান। কে স্নেহান গাঙ্গুলির ইঞ্জেকশন প্রেসক্রাইব করেছে আমি সেটাও জানতে চাই, কারণ আমার জানা মতে এখন স্নেহান গাঙ্গুলির কোনো ইঞ্জেকশন নেই। নার্স বলে, আপনি এত কিছু কি করে জানেন? হ্যাঁ, আপনি কি ডক্টর যে আপনি বুঝবেন কখন কোন ইঞ্জেকশন দিতে হবে? তটিনী বলে, আমি বলছি আমাকে প্রেসক্রিপশন দেখান। নার্স বলে, আমাকে যেতে দিন। তটিনী বলে, আমি আপনাকে যেতে দেব না। নার্স বলে, আপনি কে বলুন তো, কি করছেনটা? হ্যাঁ? তটিনী বলে, সম্পর্কে আমি তো আপনার মা হই না, তবে হ্যাঁ, যদি আমার কথা অমান্য করেন, এমন ধোলাই দেব, দুঘা বসালেই আমাকে মা বলে রাখবেন। নার্স বলে, আপনি কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করছেন। তখনই তটিনীর কাঁধে কেউ একজন হাত রাখে। তটিনী পিছনে ফিরে দেখে একজন গুন্ডা দাঁড়িয়ে আছে। সেই গুন্ডা তটিনীকে বলে, ওনার কাজে বাধা দেবেন না, ওনাকে যেতে দিন। তটিনী বলে, আপনি কে বলুন তো? আপনাকে দেখে তো কোনো ডক্টর মনে হচ্ছে না, আপনাকে দেখে তো ওয়াটার বয়ও মনে হচ্ছে না, মনে হচ্ছে না আপনি পেশেন্ট পার্টির কেউ। তবে আপনি কে? হ্যাঁ, আপনি কে? আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি একজন দাগী গুন্ডা। আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়, আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। এরপরে তটিনী নার্সের হাত থেকে ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে নেয়। নার্স বলে, এ আপনি করছেনটা কি? তটিনী বলে, আমি তো আপনার কাজকে সহজ করে দিচ্ছি, আপনার কাজ করে দিচ্ছি। এবারে তটিনী ইঞ্জেকশনের সিরিঞ্জে ওষুধ ভরে, আর নার্স আর সেই গুন্ডা তাকিয়ে দেখে। নার্স বলে, এ কি করছেন তটিনী? তখন সেই গুন্ডাটার হাতেই ইঞ্জেকশন পুশ করে দেয়। তটিনীর এমন অ্যাকশন দেখে নার্স পুরো অবাক হয়ে যায়, আর সেই গুন্ডা ছটপট করতে করতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তটিনী নার্সকে বলে, আপনাদের আইসিইউ কেবিন ফাঁকা আছে কিনা দেখুন, ওনাকে ভর্তি করিয়ে দিন, নইলে আর বাঁচবে না। নার্স বুঝতেই পেরেছে তটিনী তার মানে আগে থেকেই সব তথ্য পেয়েছিল। তটিনী নার্সকে কিছুই বলে না, আর এই বিষয়টি বেশ অবাক করেছে। এরপরে তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরামকে বলে, তোমার ছেলে ভালো আছে, নিরাপদে আছে। পরশুরাম বলে, আর ইঞ্জেকশন? তটিনী বলে, আমি নার্সকে ইঞ্জেকশন দিতে দেইনি, আমি আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম, তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং কাবিরকে ছেড়ে দাও, কাবিরকে ফ্রি করে দাও কালকের জন্য, কালকে ওকে কোর্টে যেতে হবে। এই বলে তটিনী কল কেটে দেয়। তখনই সেখানে এসে পড়ে বলরাম। বলরাম লাট্টুর খোঁজ নিতে এসেছে। বলরাম তটিনীকে দেখে বলে, এ কি, আপনি এখানে? ম্যাম, লাট্টু ঠিক আছে? তটিনী বলে, হ্যাঁ, লাট্টু একদম ঠিক আছে। তখনই বলরাম সেই লোকটার দিকে তাকিয়ে বলে, কিন্তু ইনি এখানে কি পড়ে আছে?
তটিনী বলে, আমার ছেলের ভাষায় ও হলো দুষ্টু লোক। বলরাম বলে, বুঝেছি, কিন্তু লাট্টু সত্যিই ঠিক আছে তো? তখনই তটিনী বলে, ভগবান হয়তো ওপর থেকে এসে আমাদেরকে সাহায্য করতে পারেন না, সেই জন্যই পৃথিবীতে মাদের পাঠান। মায়েরা সন্তানদের ঠিক আগলে রাখে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার জীবন থাকতে আমি লাট্টুর কোনো ক্ষতি হতে দেব না। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। বলরাম তখন মিটমিট করে হাসতে থাকে। বলরাম বলে, পরশুরাম, ইনি কোনো সাধারণ গৃহিণী নয়, ইনে স্পেশাল কেউ, বিশেষ কেউ। ইনাকে সাধারণ গৃহিণী ভেবে অবহেলা করাটা ঠিক হবে না। অন্যদিকে দেখানো হয় দৃশ্য বদলায়, পিকো পড়াশুনো করছে। হঠাৎ করেই খ উচ্চারণ করতে পারছে না পিকো। পিকো তার পাকে বলে, পা, এইটা কি যেন বলেছিলে? তখনই শিবপ্রসাদ বলে, এটা খ মা, খ। তুমি একটা কাজ করো, 10 বার লিখো, দেখবে ঠিক হয়ে যাবে। তটিনী বলে, কিচ্ছু ঠিক হবে না, তোমার মেয়ে কখনো বাংলা পড়তে পারবে না, আর তোমার মেয়ে যুক্তবর্ণও পড়তে পারবে না। তখনই পিকো বলে, মামি, আমি কিন্তু লাস্ট বাংলা এক্সামে 10-এ 10 পেয়েছিলাম। তটিনী বলে, ওই একবারই পেয়েছিলে মা, আর তো মনে হয় না কখনো পাবে। তখনই কলিং বেল বেজে ওঠে। পরশুরাম বলে, আমি দরজা খুলছি। তটিনী বলে, যাও মাই হিরো, দরজা খুলে দাও। তটিনী পরশুরামের খুনসুটি হয়। এরপরেই পরশুরাম দরজা খোলে। দরজা খুলে দেখে চাদরে মুড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তটিনী, পরশুরাম, পিকো তিনজনেই অবাক হয়ে যায়। মেয়েটি মুখ ফেরাতেই সবাই দেখতে পায় সেই মেয়েটি আর কেউ নয়, আরাধ্যা দাঁড়িয়ে আছে। তটিনী বলে, আরাধ্যা, তুই এখানে? আরাধ্যা ঘরে আসে। আরাধ্যা তটিনীকে বলে, দিভাই, তুই আজ শিবের মাথায় জল ঢেলেছিলি? তটিনী বলে, হ্যাঁ, ঢেলেছিলাম। আরাধ্যা বলে, তুই খুব হ্যাপি তাই না? তোর বর নিশ্চয়ই খুব হ্যাপি। তটিনী বলে, আরাধ্যা, এখানে কেন এসেছিস? আরাধ্যা বলে, তোকে আমি কিছু জিনিস দেখাতে এসেছি। এই বলে আরাধ্যা তার গা থেকে চাদর খুলে ফেলে। তটিনী দেখতে পায় আরাধ্যার সারা গা ভর্তি গয়না পরে এসেছে। আরাধ্যা বলে, এই দেখ দিভাই, আমি গয়না পরেছি, আমার দেখ কত গয়না, আরও গয়না আছে, যতটুকু সম্ভব হয়েছে পরেছি, বাড়িতে আরও আছে, কোটি টাকার গয়না আছে আমার। আমার অত সুন্দর বাড়ি আছে তুই জানিস? আমার বেডরুম তোদের এই ফ্ল্যাটের চাইতেও বড়, আর আমার রান্নাঘর মডার্ন রান্নাঘর, আমার আধুনিক সব যন্ত্রপাতি আছে, সবকিছু আছে আমার রান্নাঘরে। তবুও জানিস, আমার জীবনে সুখ নেই। আমি সুখী হতে চাই দিদিভাই, আমি সুখী হতে চাই। কাল তো কোর্টের দিন, কাল আমার স্বামীকে কোর্টে যেতে হবে, কাল তো আমার জীবন থেকে সব সুখ হারিয়ে যাবে দিদিভাই, সব সুখ। আমার তো সংসার পছন্দ, বল, তুই তো জানিস আমি সংসার করতে ভালোবাসি, কিন্তু আমার জীবনে সংসারটাই তো থাকবে না। আমার শ্বশুর মশাই, আমার বর, সবাই জেলে যাবে, আমার জীবন পুরো অগোছাল হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে দিদিভাই। তটিনী বলে, অনেকটা দেরি হয়ে গেছে আরাধ্যা, এখন আর কিচ্ছু করার নেই। আরাধ্যা বলে, দিভাই? তটিনী বলে, হ্যাঁ, আমি তোকে বারবার করে বলেছিলাম কাবিরের মতন ছেলেকে বিয়ে করিস না, তবুও তো তুই আমার কথা শুনিসনি। তুই জানিস আজকেও লাট্টুকে আক্রমণ করতে এসেছিল, আর আমি জানি লাট্টুকে যারা আক্রমণ করতে এসেছিল তাদেরকে তোর বর পাঠিয়েছে। তার সাথে জড়িয়ে আছে আমার ড্যাডি সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, সবাই জড়িয়ে আছে। তাই আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য ওদেরকে শাস্তি দেব, ওদের মতো ক্রিমিনালেরা শাস্তি পাবেই। আরাধ্যা বলে, এটাই কি তোর শেষ কথা? তটিনী বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আরাধ্যা ওখান থেকে চলে যায়। পরশুরাম তটিনীকে বলে, কি হয়েছে, কি ভাবছ? তটিনী বলে, ও আমার কি ক্ষতি করার কথা ভাবছে বলতো? পরশুরাম বলে, সেটা তো কালকেই জানা যাবে, কোর্টের কি রায় হয় তার উপর নির্ভর করবে ও তোমার কতটা ক্ষতি করবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরদিন সকালে সবাই কোর্টে এসেছে। কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কাবির, নন্দিনীর মুখোমুখি দাঁড়িয়ে। সত্যজিৎ মুখার্জি বলে, সেসব তুমি আমাদের কোর্টে আনলে তাই তো? তুমি নিজের বাবাকে কোর্টে আনলে? কি দিনই তোমাকে আমি ছোট থেকে তোমাকে কোলে পিছে করে বড় করেছি, তোমার জীবনের যা কিছু প্রয়োজন সবটা মিটিয়েছি, নামি স্কুলে ভর্তি করিয়েছি, পড়াশুনো করিয়েছি, দামি ড্রেস পরিয়েছি, তোমার সব রকম চাহিদা পূরণ করেছি, তারপরও তুমি তোমার বাবাকে কোর্টে তুললে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোমার বিরুদ্ধে যিনি লয়ার দাঁড়িয়ে আছেন না, তারা এই শহরের বুকে রাজ করছে, যাদেরকে বিচারক নিজেও সম্মান করে, সেখানে তুমি তো চুরপুঠি, তুমি তো উড়ে যাবে। জিৎ মুখার্জি বলে, শুধু শুধুই তুই নিজের বাবার কাকাকে এখান অবধি নিয়ে আসলি, কিচ্ছু করতে পারবি না। এই বলে নন্দিনীকে ইনসাল্ট করতে থাকে জিৎ মুখার্জি। নন্দিনী বলে, ভুলে যেও না, আমি এখন নন্দিনী মুখার্জি নয়, আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, তাই আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। অন্যায় যখন করেছ তার শাস্তি তো তোমাদের পেতেই হবে। হ্যাঁ, আমি জানি তোমাদের পক্ষে যিনি লয়ার দাঁড়িয়েছেন উনি অনেক ভালো, তবে তোমরা জানো না কোর্টে কি সাক্ষ্য প্রমাণ আসতে চলেছে। তখনই সেখানে এসে পড়ে বিজিত। বিজিতকে দেখে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, অবশেষে কোর্টে উপস্থিত হয়েছে বিজিত লাহোরি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, আর সেই সাথে কাবির। এবার দেখার অপেক্ষা নন্দিনী এই অপরাধীদের কি শাস্তির ব্যবস্থা করে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই